আপনি দল হিসেবে বাদ দিতে পারেন না। আপনি যদি আওয়ামী লীগকে বাদ দিতে চান তাহলে তার মামলা করে যেটা দোষী সাব্যস্ত করতে হবে দলকে। তার আগে আপনার যেটা লোক যারা খারাপ করেছে তাকে বাদ দিতে পারেন। দলকে কিভাবে বাদ দেওয়া যায় বিচার ছাড়া, একটু অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে এগুলো করা হচ্ছে এবং তার বিরুদ্ধে বললে তাদেরকে আমাদেরকে নানান রকম ভয়ভীতি দেখানো হচ্ছে। পাতানো খেলার নির্বাচন আমরা হতে দেব না। নির্বাচন হলে নির্বাচন হতে হবে, এই নির্বাচন প্রকৃত নির্বাচন হতে হবে। এবং এখন যত তাড়াতাড়ি সম্ভব বর্তমান সরকার পদত্যাগ করে একটি তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা করা উচিত, এটি আমাদের দাবি। তখন সবচেয়ে কম ভোট পেয়েছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি, তখনও জাতীয় পার্টি 47% ভোট পেয়েছে, তখনও বিএনপি আর জামাত পেয়েছে মাত্র 45%। কিন্তু এই আওয়ামী লীগকে বাদ দেওয়া হয়েছে, জাতীয় পার্টিকে বাদ দেওয়া হয়েছে, আর 3% লোক আর জামাত এবং এ নিয়ে তারা এখন ইলেকশন করতে চাচ্ছেন। তারা এই ইলেকশন করতে গেলে কি হবে? ইলেকশন করতে গেলে এটা কোনো ইলেকশন হবে না। যে ইলেকশনের জন্য আমরা শেখ হাসিনাকে ফেসিবাদ বলি, যেই পাতানো খেলার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছিলাম, এই সরকার একই কাজ করছেন এবং ওরা ঐক্য কমিশনের নামে অনৈক্য কমিশন তৈরি করেছেন, সেখানে তার দেশের অর্ধেক লোককে বাদ দিয়ে একটা ঐক্য করার চেষ্টা করছেন। এইটা একটা আমি মনে করি বড় ধরনের ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কোনো নিরাপত্তা নাই, কোনো কিছুর কোনো নিরাপত্তা নাই, মানুষের তার পরিবারের নাই, তার বাড়ি ঘরের নাই, তার ব্যবসা কোনোখানে কারো নিরাপত্তা নাই। ব্যবসা ভেঙে দিচ্ছে, বাড়ি ঘর লুটপাট করে দিচ্ছে, যে কোনো সময় মহিলাদেরকে অসম্মান করা হচ্ছে, যে কোনো যার যা ইচ্ছা করে যাচ্ছে। এবং প্রতিদিন আমি এখন দেখলাম যে প্রতিদিন এখন আমরা যেটা খবর পাচ্ছি এবং বিভিন্ন লিবারে দেখছি, ইতিহাসে সর্বোচ্চ প্রতি মাসে খুন হচ্ছে, বিভিন্ন জায়গায় খুন হচ্ছে। খুন গুম না কেনারা বন্ধ করছে। খুন গুম তো দরকার নাই, কেননা সকলের সামনেই তো করা হচ্ছে এবং কাউকে বাধা দেওয়ার কোনো অবস্থা নাই। সেই অবস্থায় দেশ এখন যখন মানুষের আয় ইনকাম নাই, আমাকে আমার যে চুল কাটে সে নাপিত বলে, স্যার আমরা তো চলতে পারছি না। কেন? চুল কাটতে মানুষে আসে না, কেন মানুষের হাতে টাকা নাই, ট্যাক্স দিবে কোত্থেকে? সরকার এটা বুঝতেছে না, কয়েকদিন পর ট্যাক্স পাবে না এবং কেমনে সরকার চলবে এটা আল্লাহ একমাত্র জানে। সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে গেছে। যখন একটা মিল ফ্যাক্টরি চলে, তার আশেপাশে রেস্টুরেন্ট চলে, তার ওষুধের দোকান থাকে, কসমেটিকের দোকান থাকে, অনেক কিছু চলে, সব বন্ধ, সব বন্ধ, কারো হাতে কোনো পয়সা নাই। তো দেশ যাচ্ছে কোথায়? কিন্তু জিনিসপত্রের দাম কি কমছে? প্রত্যেক দিন বাড়ছে। এখন কথা হলো ইনকাম নাই, জিনিস দাম বাড়ছে, তাহলে কি করবো? আমি যা খাই তার চেয়ে অর্ধেক খাবো। অনেকে যারা অর্ধেক খাইতেন তারা খেতে পারছেন না। দেশ দুর্ভিক্ষের দিকে ধাবিত হচ্ছে। কিছু কিছু অংশে এখনো দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। আপনারা বিভিন্ন জায়গায় যদি ওই টিসিবির গাড়ি যেখানে কি ন্যায্য মূল্যে দেওয়া হয়, সেখানে যদি দেখেন মানুষকে যতটুকু দেওয়ার কথা তার চেয়ে 10 গুণ মানুষ অনেক আগের থেকে বসে থাকে, পয়সা দিয়ে কিনছে, কিন্তু তারপরেও তারা ওইখানে যায় দাঁড়িয়ে থাকছে সারা দিনের জন্য। এতটুকু মানুষের অবস্থা। আমরা যারা ঢাকা শহরে লাক্সারি লাইফ লিড করে সেটা সবসময় ছিল। যখন 1950 সালে দুর্ভিক্ষ লক্ষ লক্ষ লোক মারা গেছে, তখনও কলকাতা শহরে বড় বড় থিয়েটার, বড় বড় মল খুব ফ্যাশনের সঙ্গে চলছে। সেটা হয়তো দেখে অনেকে মনে করে বাহ, বাংলাদেশের মানুষ ভালো আছে। বাংলাদেশ দুর্ভিক্ষের দিকে যাচ্ছে। আর একটি বড় কাজ এখন এই বর্তমান সরকার করতে সক্ষম হচ্ছে, সেটা হলো দেশকে একটা গৃহযুদ্ধ বাঁধিয়ে দেওয়া। ওইটা ওনাদের এখন একটা এজেন্ডা বলে আমার মনে হচ্ছে। কারণ সামনের দিকে গৃহযুদ্ধ হবে, তারপরে দুর্ভিক্ষ তো আছেই, দেশের মানুষ সব মরবে, দেশের মানুষ অশান্তিতে থাকবে। এমন একটা অশান্তির পরিবেশ দেশে সৃষ্টি করা হয়েছে, বাংলাদেশের কোনো মানুষের মধ্যে শান্তি নাই, সকলে অশান্তিতে নির্ভর করছে। এখন আমি সেই জন্য একদিন বলেছিলাম যে আমরা একজন নোবেল শান্তি স্থাপনের জন্য নোবেল প্রাইজ পাওয়া একজনকে এখানে আনা হয়েছিল। উনি এখানে কাজ করছেন, উনি সর্বোচ্চ হয়েছেন, সবাই অনেক আশা নিয়ে বসে আছে, কিন্তু সবাইকে হতাশ করে উনি এখন দেশকে যেভাবে অশান্তির দিকে নিয়ে যাচ্ছেন, আমার কাছে অনেক সময় মনে হয় অশান্তির জন্য যদি কোনো নোবেল প্রাইজ বা এই ধরনের কোনো প্রাইজ থাকে, সেটার জন্য বর্তমান তত্ত্বাবধায়ক সরকার এবং তাদের প্রধান এটার জন্য এখন এত কম্পিটিশন করতে চাচ্ছেন বা কম্পিটিশন করার উপযুক্ত হয়ে দাঁড়িয়েছেন। দেশ এখন এই পরিস্থিতি চলছে। আপনার কেন আমি বলছি গৃহযুদ্ধের দিকে যাচ্ছে, আপনারা একটা কথা দেখবেন, আমি কতগুলো ফিগার বলি। দুটো নির্বাচন, একটা হলো 8ম নির্বাচন, একটা হলো 9ম। এই দুটি নির্বাচন দেশে বিদেশে গ্রহণযোগ্য হয়েছে। একটা হলো 2001 সালে, একটা হলো 2008 সালে। 2001 সালে বিএনপি এবং জামাত ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়েছিল এবং আমরা আলাদা করেছিলাম, আওয়ামী লীগ আলাদা করেছিল। আর 2008 সালে আওয়ামী লীগ সহ মহাজোট করে আমরা করেছিলাম এবং সেখানে বিএনপি জামাত জোট ছিল, সেখানে আওয়ামী লীগ ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়েছে। এই নির্বাচনগুলি সম্পর্কে কারো কোনো সন্দেহ, কোনো অবকাশ নেই। কিন্তু এই নির্বাচনে দেখা যায়, ফলাফলে দেখা যায় কয়েকটা ইন্টারেস্টিং জিনিস। একটা হলো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি আর আমাদের জামাত ছাড়া বাকি শুধুমাত্র 3% ভোট থেকে, আর 3% থেকে 3% হলো ইন্ডিপেন্ডেন্ট। মানে এই বাকি যে 50 দল 100 দল সবের ভোট সংখ্যা হলো 3%।
তো এখন আওয়ামী লীগ আর বিএনপির ভোট সংখ্যা 80-81%। আর যেটা সবচেয়ে লাস্ট ইলেকশনের কথা বললাম, সেই ইলেকশনে যেটাতে সবচেয়ে ভালো করেছে 2001 সালে বিএনপি এবং জামাত জোট, তারা পেয়েছে 45% ভোট। সেই সময় হেরে গেছে আওয়ামী লীগ। আর আমরা ছিলাম না আওয়ামী লীগের সঙ্গে, আমরা আর আওয়ামী লীগের ভোট যোগ করে হয় তখন সবচেয়ে কম ভোট পেয়েছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি। তখনও জাতীয় পার্টি 47% ভোট পেয়েছে, তখনও বিএনপি আর জামাত পেয়েছে মাত্র 45%। কিন্তু এই আওয়ামী লীগকে বাদ দেওয়া হয়েছে, জাতীয় পার্টিকে বাদ দেওয়া হয়েছে, আর 3% লোক আর জামাত এবং নিয়ে তারা এখন ইলেকশন করতে চাচ্ছেন। তারা এই ইলেকশন করতে গেলে কি হবে? ইলেকশন করতে গেলে এটা কোনো ইলেকশন হবে না। যে ইলেকশনের জন্য আমরা শেখ হাসিনাকে ফেসিবাদ বলি, যেই পতন খেলার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছিলাম, এই সরকার একই কাজ করছেন এবং ওরা ঐক্য কমিশনের নামে অনৈক্য কমিশন তৈরি করেছেন। সেখানে তার দেশের অর্ধেক লোককে বাদ দিয়ে একটা ঐক্য করার চেষ্টা করছেন। এইটা একটা আমি মনে করি বড় ধরনের ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে। সংস্থা এবং যত ধরনের ইনস্টিটিউশন আছে, প্রতিষ্ঠানকে নিজের কব্জায় করে উনি রাখতে পারে নাই। বাংলাদেশের মানুষ তাদেরকে লাঠি দিয়ে ফেলে দিয়েছে এবং বাংলাদেশের মানুষ 2 মিনিট লাগবে না এইরকম পাতানো খেলার রাজনীতি, যে খেলায় আমাদের নেতা, আমাদের চিফ অ্যাডভাইজার যেটা বলেন যে আমার নিয়োগদাতা কিছু মানুষ, এবং তাদের আবার কিছু বড় জামাত ইসলাম বলে তাদের নিয়োগদাতা নাকি আমার জামাতকে তারাই নাকি এই ছাত্রদেরকে সব রকম সুযোগ সুবিধা দিয়ে রাখছে। কাজেই বর্তমান তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ নয়, তাদের একটি দল আছে। এইটার জন্যই তো আমরা আন্দোলন করেছিলাম তত্ত্বাবধায়ক সরকার দেওয়ার জন্য, যেখানে কোনো দল থাকতে পারবে না। যাদের দল আছে তারা নির্বাচন করতে পারবে না, তারা নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার হতে পারবে না। যাদের নিজস্ব দলে যখন নির্বাচন করবে তারা তত্ত্বাবধায়ক সরকার হতে পারবে না। বর্তমান সরকারের একটি নিজস্ব দল আছে এবং সেই দলের নেতাকর্মীরা সর্বোচ্চ সুযোগ সুবিধা নিয়ে ঘুরছে, তাদের কথা মতো সরকার চলছে। তাহলে সরকার দলীয় যদি নির্বাচন হয় সেটা কখনোই একটি স্বাভাবিক নির্বাচন হতে পারে না। সেটা একটি পাতানো খেলা নির্বাচন হবে, যেখানে আমাদেরকে বাধ্য হচ্ছে আওয়ামী লীগকে বাধ্য। আমি এটার কারণটা আপনাদের বলতে চাই। তারা আওয়ামী লীগের, আমি যেটা বললাম, থার্ড পার্টি হলো জাতীয় পার্টি, ইলেকশনের রেজাল্টের দিকে ফোর্থ পার্টি হলো জামাত ইসলাম। এখন প্রশ্ন হলো আওয়ামী লীগকে বাদ দিছি, এখন যদি মানুষে মনে করে যেটা প্রচার করছে অন্যান্য দলরা, অনেক সময় বিশেষ করে জামাত ইসলাম প্রচার করছে কি যে আওয়ামী লীগের এক এপিট আর ওপিট হলো বিএনপি, এটা প্রচার করার অর্থ হলো আওয়ামী লীগের এক। মানুষের প্রশ্ন হলো তাহলে থার্ড যদি কেউ থাকে তাকে আমরা চয়েস করতে পারি কিনা? সেখানেই জামাতের কথা হলো থার্ড পার্টি হলো তারা। কিন্তু প্রশ্ন হলো জাতীয় পার্টি থাকলে তো তারা থার্ড পার্টি হতে পারবে না, অল্টারনেটিভ হওয়ার তো তাদের কোনো সুযোগ নাই এখানে। সেই কারণে জাতীয় পার্টিকে বাদ দিতে হবে। তারা বিএনপিকে বাদ দিচ্ছে, তারা আওয়ামী লীগকে বাদ দিয়েছে, এইটার আমি কোনো অর্থ দেখি না। আওয়ামী লীগকে আপনি দল হিসেবে বাদ দিতে পারেন না। আপনি যদি আওয়ামী লীগকে বাদ দিতে চান তাহলে তার মামলা করে যেটা দোষী সাব্যস্ত করতে হবে দলকে। তার আগে আপনার যেটা লোক যারা খারাপ করেছে তাকে বাদ দিতে পারেন। দলকে কিভাবে বাদ দেওয়া যায় বিচার ছাড়া, একটু অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে এগুলো করা হচ্ছে এবং তার বিরুদ্ধে বললে আমাদেরকে নানান রকম ভয়ভীতি দেখানো হচ্ছে। আর একটা কথা হলো, আমরা এখন যেটা দেখছি সেখানে কোনো প্রেসের কোনো স্বাধীনতা নাই। প্রেসের মানুষ, আমি 2টা আর্টিকেল লিখেছিলাম, আমার 2টা আর্টিকেল ছাপতে কেউ সাহস করছেন না, তারা ভয় করছেন। তাহলে এই ভয়ভীতি, এবং আমরা যখনই কথা বলি, আমি কালকেই আমার নামে মামলা দেওয়া হচ্ছে, আমার এবং আমার বাড়ির বিভিন্ন লোককে মামলা দিয়ে বিভিন্নভাবে আটক করা হচ্ছে। আমাদের কোনো দোষ কোনোখানে তারা খুঁজে পায়নি, জায়ের জোরে নির্যাতন করা হচ্ছে এবং সেখানে তাদের বিরুদ্ধে কথা বললে সেখানে মামলা দিয়ে নির্যাতন করা হচ্ছে। তাহলে নির্যাতন তো আমরা সবসময় ভোগ করেছি, আগেও ভোগ করেছি, এখনো ভোগ করছি। এই নির্বাচনে আমাদের এই নির্যাতনে আমরা কোনোদিন পিছুপা হই নাই। আমরা দেশের জনগণের পাশে আছি, দেশের জনগণের পাশে থাকবো ইনশাল্লাহ। আমাদেরকে যতইভাবে যেভাবে চেষ্টা করা হোক, আমরা আমাদেরকে কোনো দোষ বের করতে পারবে না। এই সংগ্রামের সময় এই যে আমরা এই আন্দোলন, জুলাই আন্দোলনের 1 তারিখ থেকে শুরু করে প্রতিদিন আন্দোলনের শেষ পর্যন্ত আমরা প্রতিদিন এই আন্দোলনের সঙ্গে ছিলাম এবং এইটার একটা প্রমাণ আমরা বিভিন্নভাবে, আমার কথা নয়, প্রেসে যেটা উঠেছে, টেলিভিশনে জায়গাছে, এগুলো আমরা দেখেছি। যে আমাদেরকে কিভাবে বলেন, যারা বলেন তারা অনেক সময় আওয়ামী লীগে ছিলেন এবং আওয়ামী লীগের ছাত্রলীগে ছিলেন, তারাই ছিলেন ফ্যাসিস্ট। তারা এখন বলছে যে আমরা নাকি ফ্যাসিস্ট, তারা ফ্যাসিস্ট, এবং তারা এক এক সময় এক এক গ্রুপ নিচ্ছেন। তারা কোনো সময় ছাত্রলীগের হেলমেট বাহিনী, কোনো সময় তারা সমন্বয়ক, কোনো সময় তারা জাতীয় ছাত্র শিবির, এনসিপি, যাই হোক, এই হলো আমাদের কথা। এখানে আমাদের কোনো রকম স্বাধীনতা নেই, নির্যাতন করা হচ্ছে, বিনা বিচারে আটক করে রাখা হচ্ছে। তাদেরকে কোনো জামিনের ব্যাপার হলেই জামিন দিলে আরেকটা মামলা দিয়ে আটক করা হচ্ছে। এইভাবে আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। এই জন্য আমি বলতে চাই আরেকটি কথা, সেটা হলো আমরা বলতাম শেখ হাসিনার সময় তাকে একেবারে
আমাদের খালের কিনারায় সে উনি রেখে দিয়ে গেছে। আর এখন বলছি বর্তমান সরকার খালের থেকে আমাদের কিনারা থেকে খালের মধ্যে ফেলে দিয়েছে। এখন দেশ নিচের দিকে পড়ছে। যত দিন দেরি হবে তত বড় ধরনের ক্ষতিগ্রস্ত হবে দেশ, তত বড় ধরনের পতনের কারণে কত ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আমাদের আহ্বান, বর্তমান তত্ত্বাবধায়ক সরকার, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আবেদন, আপনারা নিরপেক্ষ নন এবং আপনারা কতটুকু সক্ষম এই ব্যাপারেও দেশবাসী বুঝে গেছে। আপনাদের কোনো ভালো নির্বাচন দেওয়ার সক্ষমতাও নাই। কাজেই আপনারা চলে যান, একটা তত্ত্বাবধায়ক সরকারকে দেন যে সম্পূর্ণ নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করবে এবং সবাইকে সমান সুযোগ দেবে, যাতে করে দেশে একটা রাজনৈতিক স্থিতিশীলতা আসে। রাজনৈতিক স্থিতিশীলতা আসলেই দেশে আবার বিনিয়োগ আসবে, আবার বিদেশি আমাদের বিভিন্ন ধরনের ফান্ড আসবে, মানুষের চলাচল করবে, স্বাভাবিক করতে আসবে। এখন কোনো ব্যবসায়ী কোনোখানে বিদেশ থেকে এখানে আসছে না, আমাদের দেশের লোককে কোথাও যেতে দেওয়া হচ্ছে না। আমরা একটা দোজখের মধ্যে বসবাস করছি। এর থেকে আমাদের উদ্ধার চাই এবং এই উদ্ধারের জন্য আমাদেরকে মাঠে নামতে হবে, দরকার হলে সামনের দিকে। আমরা পাতানো খেলার নির্বাচন আমরা হতে দেব না।